হ্যালো স্টুডেন্টস, যারা আমাকে চেনো না, আমার নাম স্নেহাশিস মল্লিক। আজকে পড়াবো আলো। মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে আসবে টোটাল 12 মার্কস। এবার এই 12 নম্বরের মধ্যে যদি পুরো চ্যাপ্টারটা আমি এখানে কভার করতে যাই এই ওয়ান শট ভিডিওতে, তাহলে বুঝতেই পারছো ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে, 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। অ্যান্ড সেটা তোমরা দেখতেও তোমাদের ভালো লাগবে না, আর এত বড় ভিডিও আমার পক্ষে আপলোড করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি যেটা ডিসিশন নিলাম, আলো চ্যাপ্টারের ভাঙা ডেডিকেটেড ভিডিও আমি পরে দেবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। এখন এই ভিডিওতে যেটা করবো সেটা হচ্ছে একদম ন্যূনতম প্রয়োজনীয় যেগুলো, ন্যূনতম ভুল বললাম, মানে বেসিক্যালি সব থেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই বাছাই করে এর মধ্যে দেবো, অর্থাৎ যত শর্টে ভিডিওটা কমপ্লিট করা যায়। এই ভিডিওটি দেখলে তোমার চ্যাপ্টারটা যাতে ওভারঅল একটা রিভিশন হয়ে যায়, সেটাই হচ্ছে আমার টার্গেট এখানে। তো প্রথমে আমি শুরু করছি গোলীয় দর্পণ দিয়ে। গোলীয় দর্পণ কাকে বলে? ধরো কোনো একটা গোলক আছে, আমি এখানে যেটা আঁকছি এটা দেখতে বৃত্ত লাগলেও এটা একটা গোলক, ঠিক আছে, স্ফিয়ার। সেই স্ফিয়ারকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, তাহলে মাঝখান থেকে যেটা স্লাইস করি, এরকম একটা স্লাইস, এরকম একটা স্লাইস পাচ্ছি। এই স্লাইসের যে ভেতরের অংশটা সেটাকে বলে অবতল পার্ট, আর যে উপরের অংশটা সেটাকে বলে উত্তল পার্ট। অর্থাৎ এই ইয়েটাকে, গোলকটাকে আমি মাঝখান থেকে একটা স্লাইস করে দেবো। মাঝখান থেকে যে করতে হবে এমন কোনো মানে নেই, মোদ্দা কথা স্লাইস করবো। তাহলে স্লাইস করলে দেখো একটা এরকম পার্ট আসবে, আর আরেকটা আসবে এরকম পার্ট, রাইট? মাঝখানটা আমি আঁকলাম না, কোনো কাজে লাগবে না। তাই জিনিসটা দেখতে একটা ব্র্যাকেটের মতো হলেও জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু একটা বাটির মতো অংশ। এই বাটির মতো অংশটাই হচ্ছে দুখানা দর্পণ। যদি এর কোনো একটা তল চকচকে অর্থাৎ রিফ্লেকটিভ হয়, তাহলে তখন এটা হয়ে যাবে দুটো দর্পণ। তোমরা তো ভাবো যে আমি কেন ভিডিও আপলোড করতে পারি না, কেন লেট করি। এই হচ্ছে আমার এরিয়া, পড়াচ্ছি, তার মধ্যে বাড়ির পাশ দিয়ে মাইক বাজাতে বাজাতে চলে গেল, হর্ন বাজাতে বাজাতে চলে গেল। এই যে আমি এখন পড়াচ্ছি, আমার গলার আওয়াজ তুমি কীভাবে শুনবে বলো? আলাদা স্টুডিও দরকারের জন্য নেই, আমার কিছু করার নেই, এর মধ্যেই পড়াতে হবে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, পড়াশোনা হতে থাকবে, আনন্দটা আগে। প্রথম 3-4 দিন কীর্তনের জন্য পড়াতে পারলাম না, এখন আবার এটা একটাকে করে দিচ্ছি আমি অবতল দর্পণ, যেটা শুধু ভেতরের অংশটাকে কাজে লাগাবো। এই বাইরে আমি এরকম দাগ দাগ দিয়ে দিলাম, তার মানে কি বুঝলাম? এর বাইরের অংশটা কোনো প্রতিফলন কিছু করছে না। আচ্ছা, আরেকটা নিয়ে নিলাম এই অংশটা, এটার ভেতরের অংশটা দেখো দাগ দাগ দিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে? বাইরের অংশটা মনে করবো আমি এখানে প্রতিফলক তল হিসেবে কাজ করছে। এবার দর্পণের কোনটা কোন অংশ দেখে নিই। এই দর্পণের এই যে মধ্যবিন্দুটা, এই দর্পণের এটা হচ্ছে প্রান্তবিন্দু, এটা প্রান্তবিন্দু, এটা মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটাকে বলে দর্পণের মেরু। আমি যদি নামকরণ করি তাহলে এটাকে দিলাম এম, এটাকে দিলাম পি, এটাকে দিলাম এম ড্যাশ। তাহলে পি বিন্দুটাকে বলে হচ্ছে দর্পণের মেরু। ওকে, এই পি বিন্দু দিয়ে এই যে দর্পণটা এঁকেছি আমরা, এই দর্পণের যদি কেন্দ্রবিন্দুকে দেখো, ধরো এরকম জায়গায় দর্পণের কেন্দ্রটা আছে, সেই কেন্দ্রটাকে আমাদের বলে সেন্টার অফ কার্ভেচার। সেই কেন্দ্রবিন্দুটাকে আমাদের বলে হচ্ছে বক্রতা কেন্দ্র, অর্থাৎ এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, তার সেন্টারকে বলে হচ্ছে বক্রতা কেন্দ্র। এই দর্পণটা একটা কাল্পনিক গোলকের অংশ ছিল না, তাহলে তার সেন্টারটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র আর মেরু, এই দিয়ে যে কাল্পনিক সরলরেখাটা যায়, এই সরলরেখাটার নাম ধরো আমি দিয়ে দিলাম এবি। এই সরলরেখাটাকে বলে প্রধান অক্ষ। আচ্ছা, বক্রতা কেন্দ্র আর মেরু এর ঠিক মাঝামাঝি একটা বিন্দু থাকে যেটাকে বলে ফোকাস। এই ফোকাসটাকে ফোকাস কেন বলে সেটা আমরা পরে ভালোভাবে এক্সপ্লেইন করব। তাহলে আমরা বক্রতা কেন্দ্র জানলাম, ফোকাস জানলাম, মেরু জানলাম, দর্পণের প্রান্ত বিন্দু জানলাম। এবার জানবো যে উন্মেষ। উন্মেষ দুই ধরনের হয়, একটাকে বলে কৌণিক উন্মেষ, একটাকে বলে রৈখিক উন্মেষ। তা আমাদের এখানে কৌণিক উন্মেষটা সব থেকে বেশি কাজে লাগে। কৌণিক উন্মেষ হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই দর্পণের যে বক্রতা কেন্দ্রটা হবে, বক্রতা কেন্দ্রের সাথে দর্পণের দুই প্রান্ত জুড়ে দিলে, একটা সরলরেখা বা রেখাংশ দিয়ে জুড়ে দিলে মাঝখানে যে আমি কোনটা উৎপন্ন হতে দেখতে পাবো সেটাকে বলবো আমরা কৌণিক উন্মেষ। এই কৌণিক উন্মেষ কেন ইম্পর্ট্যান্ট? এই ভিডিওটা দেখলে তোমরা যদি মেজারমেন্ট করো, দেখা যাচ্ছে কৌণিক উন্মেষটা কিন্তু 90 ডিগ্রির বেশি। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মাপলে দেখা যাবে প্রায় 90 ডিগ্রি থেকে বেশি। এবার আমাদের ফিজিক্সে আমরা যে সমস্ত গোলীয় দর্পণ আঁকবো বা অবতল দর্পণ, উত্তল দর্পণ আঁকবো, সেগুলোর কৌণিক উন্মেষ বলা হচ্ছে 10 ডিগ্রির কম হতে হবে। অর্থাৎ 10 ডিগ্রির কম হতে গেলে ভাবো এরকম হলে হয়তো 10 ডিগ্রি বা তার কাছাকাছি যাচ্ছে, তার থেকেও কম হতে হবে। তার মানে কি দর্পণটা ছোট হতে হবে? না, দর্পণটা ছোট হতে হবে না। বিষয়টা হচ্ছে এই দর্পণ আর এই দর্পণের মধ্যে ডিফারেন্সটা বোঝো। এটা বেশি বাঁকানো, এটা কম বাঁকানো। যেটা কম বাঁকানো, এই দেখো এই অংশটা দেখলে মনে হচ্ছে কম বাঁকানো,
তো সেক্ষেত্রে এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, এটা বৃহৎ উন্মেষযুক্ত দর্পণ। তাহলে এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত, এটা বৃহৎ উন্মেষযুক্ত। আমাদের কোন ধরনের দর্পণ লাগবে? ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ লাগবে। কীরকম দর্পণ লাগবে? 10 ডিগ্রির কম উন্মেষযুক্ত দর্পণ লাগবে। তাহলে দর্পণের বিভিন্ন অংশটা দেখে নিলাম। এর যা যা অংশ হবে এর ক্ষেত্রে সেম অংশ হবে। এটাকে মেরু বলবো, এখানে থাকবে সেন্টার, এখানে থাকবে ফোকাস, তারপরে সেমভাবে এখানেও আমরা কৌণিক উন্মেষ পেয়ে যাবো। এভরিথিং সেম দুটোর জন্য, শুধু পার্থক্যটা কোন জায়গায়? এর ভেতরের তলটা কাজ করছে আর এর ক্ষেত্রে বাইরের তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে। নেক্সট আমরা করবো রে ট্রেসিং। রে ট্রেসিং কথার অর্থ কি? মানে যদি কোনো গলীয় দর্পণের উপরে, সে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, তার উপরে আলো পড়লে সেটা কোন দিকে যায় অ্যান্ড কীভাবে যায় সেটা একটু দেখবো। তাহলে ধরো আমি প্রথমে অবতল দর্পণ দিয়ে আঁকছি। তাহলে এটা একটা অবতল দর্পণ আর তার প্রধান অক্ষ, ঠিক আছে। যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হয়, কিভাবে আপতিত হবে? না, প্রধান অক্ষের সমান্তরালে। এটা হচ্ছে প্রধান অক্ষ, এর সাথে সমান্তরালে আপতিত হয়েছে। তাহলে রশ্মিটা দর্পণে প্রতিফলনের পর সব সময় যাবে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, এরকম একটা বিন্দু দিয়ে যাবে। এই যে বিন্দু দিয়ে যাবে এইটাকেই বলা হচ্ছে ফোকাস। অর্থাৎ যখন, এটা মনে রাখবে, যখন কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি আসবে, প্রতিফলনের পর সর্বদা ফোকাস দিয়ে যাবে। ডান। আচ্ছা, নেক্সট রশ্মি কি হতে পারে? আমরা এরকম করে রে ট্রেসিং আঁকবো টোটাল 4টে ছবির। নেক্সট ছবি হচ্ছে, যদি কোনো রশ্মি এমন আসে যেটা ফোকাস দিয়ে যায়, যদি কোনো রশ্মি এমন আসে যে ফোকাস দিয়ে যায়, গিয়ে তারপরে দর্পণের উপরে আপতিত হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে টিকের উল্টোটা হবে। দেখো, সমান্তরালে আসলো, এসে আপতিত হলো, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেল। তাহলে এখানে আগেই আসছে ফোকাস থেকে, তাহলে প্রতিফলিত হয়ে সমান্তরাল রূপে নির্গত হবে। এই যে এইভাবে নির্গত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই গেল দ্বিতীয় ছবি। নেক্সট ছবি, যদি কোনো আলোক রশ্মি কখনো বক্রতা কেন্দ্র থেকে দর্পণের উপরে এসে আপতিত হয়, অথবা এমন কোনো পথে যায় যে পথটা বক্রতা কেন্দ্র বরাবর হয়, তো এখান থেকে রশ্মিটা গিয়ে যদি দর্পণে পড়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে? মনে রাখতে হবে যে যখনই বক্রতা কেন্দ্র থেকে অবতল দর্পণের দিকে রশ্মি যাবে, তো বক্রতা কেন্দ্র ব্যাপারটাকে একটা ছোট্ট করে বলে রাখি। কোনো একটা দর্পণ তো আলটিমেটলি একটা গোলকেরই অংশ, সেই গোলকের কেন্দ্রটাই হচ্ছে বক্রতা কেন্দ্র। ধরে নাও আমার এখানে এইটুকু দর্পণ হিসেবে নেওয়া হয়েছে, মুছে দিয়ে বোঝাচ্ছি। তাহলে এইটুকুকে যদি আমি এখানে দর্পণ হিসেবে নিই, সেই দর্পণটা যে গোলকের অংশ, তার কেন্দ্র এটা। সে কেন্দ্র থেকে যদি এখানে একটা দাগ টানো, এটা কি হয়? ব্যাসার্ধ হয় না? কোনো গোলকের ব্যাসার্ধ হয়। তো আলটিমেটলি কি হচ্ছে, যখন আমরা কেন্দ্র থেকে, অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে কোনো রশ্মি দর্পণ এর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সেটা সবসময় ব্যাসার্ধ বরাবর যায়। আমরা কি জানি ব্যাসার্ধ কি হয়? কোনো পরিধির উপরে লম্ব হয়। তাহলে সেক্ষেত্রে এই রশ্মিটা এই জায়গায় লম্ব। তাহলে যদি কোনো রশ্মি লম্বভাবে এসে আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? রশ্মিটা প্রতিফলিত হয় আবার সেম কোণে ফিরে যাবে। এক্ষেত্রেও তাই হয়, রশ্মিটা আবার সেমভাবে ওদিকে ফিরে চলে যায়। তাহলে জিনিসটা আশা করি বুঝতে পারলে যে কোনো রশ্মি যদি বক্রতা কেন্দ্র থেকে দর্পণে এসে আপতিত হয়, তাহলে সেটা আবার সেই পথে ফিরে যায়। নেক্সট, আমাদের 4টে রে ট্রেসিংয়ের মধ্যে লাস্ট ছবি হচ্ছে এবার, যে যখন কোনো রশ্মি মেরুতে এসে আপতিত হয়, দর্পণের মেরু কোন বিন্দুটা? এই বিন্দুটা, যেখানে প্রধান অক্ষ এসে দর্পণকে ছেদ করেছে, তাহলে সেখানে এসে যদি আপতিত হয়, তাহলে এভাবে আপতিত হয়েছে। খেয়াল করে দেখো, দর্পণের উপরে প্রধান অক্ষ কি? লম্ব। দর্পণের উপরে প্রধান অক্ষ যদি লম্ব হয়, তাহলে এখন প্রধান অক্ষটাই এই আপতন বিন্দুতে লম্বের কাজ করবে। তাহলে এই যে কোণে আপতিত হয়েছে, এটা আপতন কোণ, তাহলে এদিকে গেলে এটা হয়ে যাবে প্রতিফলন কোণ। তাহলে এমনভাবে রশ্মিটা প্রতিফলিত হবে যেন I=R হয়। এই হচ্ছে আমার 4টে ছবি। এই 4টে রে ট্রেসিং দিয়ে আমরা কি করতে পারবো? অবতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন ভাবে কীভাবে ইমেজ তৈরি হয়, ইমেজ ফরমেশন আমরা করতে পারবো। তো চলো আমরা ডাইরেক্টলি চলে যাবো ইমেজ ফরমেশনে, যে কোনো একটা অবতল দর্পণ দিয়ে কীভাবে আমরা বিভিন্ন ধরনের ছবি বানাতে পারি। প্রথমে একটা অবতল দর্পণ প্রধান অক্ষ এঁকে নিলাম, ধরে নিলাম এখানে ওর সেন্টার আছে আর এই জায়গাটায় আছে হচ্ছে ফোকাস। এখানে লিখে দিলাম C, এখানে লিখে দিলাম F। কোনো বস্তু যদি অসীমে থাকে, তাহলে কোনো বস্তু যদি অসীমে থাকে, সেখান থেকে যদি উপাক্ষীয় রশ্মি এসে দর্পণে আপতিত হয়, তাহলে সেখান থেকে রশ্মিটা কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। একটু আগে বললাম যে যখনই অসীম থেকে, যখনই কোনো সমান্তরাল রশ্মি আসবে এসে দর্পণে আপতিত হবে, কী হবে? প্রতিফলিত হয় ফোকাস দিয়ে যাবে। তাহলে যদি এখান থেকে একটা রশ্মি আসতো, এসে প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যেত? ফোকাস দিয়ে চলে যেত। আচ্ছা, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে দেখছো আমি অ্যারো আঁকছি, তো তোমাদের কিন্তু অ্যারো দেওয়াটা বাধ্যতামূলক। অ্যারো না দিলে, মানে যদি এই অ্যারো চিহ্নগুলো না দাও, সেক্ষেত্রে কিন্তু ছবি পুরো কাটা 1 নম্বরও তোমরা পাবে না। আচ্ছা, নেক্সট ছবি হচ্ছে, ধরো কোনো একটা বস্তুকে আমি রেখেছি অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে, সেক্ষেত্রে কী হবে? ধরো এটাকে ধরছি F, এটাকে ধরছি C। তাহলে আমি বস্তুটাকে রেখেছি কোথায়? এই সাইড হচ্ছে অসীম, পুরো অসীম দূরত্ব পর্যন্ত যাওয়া যায়, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আমি কোথায় রেখেছি বস্তুটাকে? বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে কোথাও। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এইভাবে রশ্মিটা যাবে,
গিয়ে প্রতিফলিত হয়ে প্রথমে ফোকাস দিয়ে চলে যাবে, একটু সাইডে হয়ে গেছে, যাকে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে খেয়াল করে দেখো, আমাদের 4টে রে ট্রেসিংয়ের মধ্যে আমরা 2টো রে ট্রেসিং নেব। কীরকম করে? একটা রশ্মি নিলাম প্রধান অক্ষের সমান্তরাল, যেটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেল। নেক্সট রশ্মি আমি কী নেব? ফোকাস দিয়ে নেব। দেখো খেয়াল করে দেখো, এখানে টোটাল 4টে ছবি এঁকেছিলাম না, তার মধ্যে যে কোনো 2টো নিতে হবে, যেটা দিয়ে মিলবে নিলেই হলো। তাহলে প্রথম রশ্মি নিয়েছিলাম প্রধান অক্ষের সমান্তরাল, গেল, গিয়ে সেখান থেকে ফোকাস থেকে ফিরে আসলো। আচ্ছা, নেক্সট গেল ফোকাস দিয়ে ডাইরেক্টলি, গিয়ে দর্পণে আপতিত হলো। দর্পণে আপতিত হয়ে কী হবে? সেখান থেকে সমান্তরালভাবে বেরোবে, আমরা জানি। এই যে সমান্তরালভাবে বেরিয়ে গেল। তাহলে এই 2টো রশ্মির একটা ছেদ বিন্দু পেলাম। প্রতিফলনের পর রশ্মি দুটো ছেদ করেছে কোন বিন্দুতে? এই বিন্দুটায়, রাইট? তাহলে এই বিন্দুতে ইমেজ তৈরি হবে, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হবে। তো সেই প্রতিবিম্বটাকে একটু খেয়াল করে দেখো তো, দেখতে কেমন হয়েছে। এই প্রতিবিম্বটা যদি এবি হয়, তাহলে এটা ধরে নিচ্ছি এ ড্যাশ বি ড্যাশ। তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রতিবিম্বের প্রকৃতি কী, বস্তুকে কোথায় রাখা হয়েছে আর প্রতিবিম্বের অবস্থান কোথায়। খেয়াল করো, বস্তুকে কোথায় রাখা হয়েছে? অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। আচ্ছা, তারপরে যদি বলো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্ব গঠিত হয়েছে দেখো এফ আর সি এর মাঝে, অর্থাৎ দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, এটা হয়ে গেল হচ্ছে আমার প্রতিবিম্বের অবস্থান। এবার বলবে প্রতিবিম্বের প্রকৃতি কী? প্রতিবিম্বের প্রকৃতি টোটাল 3টে হতে পারে। একটা হচ্ছে সৎ নাকি অসৎ বলতে হবে, অর্থাৎ বাস্তব নাকি কাল্পনিক। 2 নাম্বার বলতে হবে হচ্ছে ওটা সোজা নাকি উল্টো। 3 নাম্বার বলতে হবে হচ্ছে ওটা ছোট নাকি বড়। তাহলে দেখে নিই এটা বাস্তব নাকি অবাস্তব। প্রতিবিম্বটা এই আলো দুটো মিলিত হয়েছে এখানে, তাই তৈরি হয়েছে, তাই এটাকে বলবো সদ। সদ কেন বলবো? কারণ বাস্তবে প্রতিফলনের পর আলো দুটো মিলিত হয়েছে, অর্থাৎ এটা সদ্বিম্ব। যখনই কোনো জায়গায় মিলিত হবে আলোকরশ্মি পর্দার উপরে, সেটাকে আমরা সদ্বিম্ব বলবো। নেক্সট হচ্ছে এবার সোজা না উল্টো, দেখেই বোঝা যাচ্ছে এটা আপরাইট অ্যারো এদিকে, আর প্রতিবিম্বটা ডাউন নিচের দিকে তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা অবশিষ্ট প্রতিবিম্ব। উল্টো প্রতিবিম্বকে আমরা লিখব অবশীর্ষ, রাইট? আচ্ছা, নেক্সট তারপরে কি হচ্ছে? তারপরে বলছে যে এটা ছোট না বড় তৈরি হবে। খেয়াল করে দেখো, যদি তুমি এটা খাতায় আঁকো, তাহলে খাতায় আঁকলে দেখতে পাবে এইটা একটু বড় আর এটা একটু ছোট। তাহলে এক্ষেত্রে বলবো খর্বকায়। ছোট প্রতিবিম্বকে বলবো খর্বকায়। যদি সদ না হতো তাহলে বলতাম অসদ। যদি সোজা হতো প্রতিবিম্ব তাহলে বলতাম সমশীর্ষ। আর যেহেতু ছোট প্রতিবিম্ব সেটাকে বলছি খর্বকায়। বড় প্রতিবিম্ব হলে বলবো বিবর্ধিত। চলো দেখি আরও প্রতিবিম্ব একে দেখি কেমন হয়। নেক্সট ছবি, এখানে ধরে নিচ্ছি ফোকাস আছে, এখানে ধরে নিচ্ছি বক্রতা কেন্দ্র আছে। আমি এবার বস্তুটাকে কোথায় রাখবো? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখবো। আচ্ছা, এখানে রাখলাম। এখান থেকে যদি আমি একটা প্রতিবিম্ব আঁকি, 2টো ছবি নিতে হবে, 2টো রে ট্রেসিং আমাকে নিতে হবে। তাহলে প্রথম আমি নিচ্ছি ধরো এটা প্রধান অক্ষের সমান্তরাল, তারপরে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে চলে গেল। আচ্ছা, 2টো ছবি নেওয়া কমপ্লিট। নেক্সট ছবি আমি কী নেবো? নেক্সট আমি নিচ্ছি ধরো ফোকাস দিয়ে। তাহলে এখান থেকে ফোকাস দিয়ে রশ্মিটা যাচ্ছে, গেল। ফোকাস দিয়ে রশ্মি গিয়ে কী হয়? ফোকাস থেকে রশ্মি গিয়ে দর্পণে আপতিত হলে ওটা সমান্তরালভাবে বেরোয়। তাহলে সমান্তরালভাবে বেরোচ্ছে, বেরিয়ে দেখো এখানে ছেদ করলো। তাহলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে। তুমি নিজেই বুঝতে পারছো, আমি আর লিখছি না, নিজেই বলে দিচ্ছি। বস্তুর অবস্থান কোথায়? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? এখানে। তার মানে কি বুঝবো? এটা বক্রতা কেন্দ্র, আর ওদিকে কি আছে? এই দিকটায় অসীম আছে, ইনফিনিটি আছে। তাহলে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে প্রতিবিম্ব গঠিত হবে। আচ্ছা, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? আলো মিলিত হয়েছে, তার মানে এটা সদ্বিম্ব। আচ্ছা, নেক্সট সদ্বিম্বের পরে কি হচ্ছে? হ্যালো, হ্যাঁ কে? ও হ্যাঁ, বল। হ্যাঁ, তো হলো না তো, ওই জন্য তার আমি বললাম না, কনফার্ম করিনি তো কালকে। না, নেক্সট যেদিন পড়া আছে সেদিনই আর কি হবে। ঠিক আছে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? এখানে আলোকরশ্মি সত্যি সত্যি মিলিত হয়েছে, তার মানে এর প্রতিবিম্বের প্রকৃতি সদ। আচ্ছা, উল্টো প্রতিবিম্ব, তার মানে অবশীর্ষ। আর নিজেই দেখে বুঝতে পারছো বস্তু ছোট কিন্তু প্রতিবিম্ব বড়, তাহলে এটাকে বলবো বিবর্ধিত। তাহলে এটাও আর একটা প্রতিবিম্ব হয়ে গেল। আচ্ছা, নেক্সট বস্তুকে কোথায় রাখা যায়? এর পরের অবস্থান কোনটা হয়? ফোকাসে রাখতে পারি। আচ্ছা, ফোকাসে রাখলে কী হয়? এটা তোমরা নিজেরা আঁকো, দেখবে 2টো রশ্মি সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। আর 2টো রশ্মি সমান্তরাল মানে কোনোদিনও মিলিত হবে না, অর্থাৎ প্রতিবিম্ব অসীমে তৈরি হবে অথবা প্রতিবিম্ব পাওয়াই যাবে না।
আচ্ছা, আমি এখন রাখছি এটাকে ফোকাসের ভেতরে, এটাকে ধরে নিচ্ছি সি, এটাকে ধরে নিচ্ছি এফ, বস্তুকে রেখেছি ফোকাস আর মেরুর মাঝে, মানে ফোকাসের ভেতরে। এই অবস্থায় কি হয় দেখি চলো। এই অবস্থায় রে ট্রেসিং অনুযায়ী আমি যদি এটা নিতে যাই সমান্তরাল আলোক রশ্মি দেখো দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যায়, রাইট? কিন্তু দেখো এক্ষেত্রে বস্তুকে ছেদ করে দিচ্ছে রশ্মিটা, তো এটা আমরা নেব না, অনেক বইতে করা থাকে, নেব না আমরা কোনটা নেবো? আমরা নেবো মেরুগামী রশ্মি। এই যে মেরুগামী একটা রশ্মি করেছিলাম না একটু আগে, যে মেরু দিয়ে গেলে ঠিক একই কোণে প্রতিফলিত হয়, দেখো তাই হচ্ছে, মেরুতে আপতিত হলো একই কোণে প্রতিফলিত হলো, এই যে আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ, একটু আগে পড়িয়েছি। আচ্ছা, নেক্সট কী হবে? নেক্সট নেবো বক্রতা কেন্দ্র বরাবর। বক্রতা কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি, মানে এই যে ব্যাসার্ধটা পাচ্ছি না আমরা এই গোলকের, এটাই তো বক্রতা কেন্দ্র বরাবর। তো কোনো রশ্মি যদি এখান থেকে ঠিক এই রাস্তা দিয়েই যায়, এখানে প্রতিফলিত হয়, তাহলে কি এই রাস্তা দিয়ে ফিরে আসবে, আবার ফিরে এসে এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েই চলে যাবে। তো বক্রতা কেন্দ্র বরাবর মানে আশা করি বুঝতে পেরেছো যে ঠিক ব্যাসার্ধটা আঁকলে যে পথটা পাওয়া যাবে, সেই পথটা ফলো করে যে রশ্মিটা এইভাবে যাচ্ছে, গিয়ে আপতিত হচ্ছে, তারপরে রিফ্লেক্ট হয়, আবার সেই পথে ফিরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো দেখো এই রশ্মি এদিকে তুমি যত টানো আর এই রশ্মি এদিকে তুমি যত টানো, ফাঁকাটা বাড়বে আস্তে আস্তে, কোনোদিনও মিলবে না এদিকে। তাহলে সেক্ষেত্রে কী হয়, যদি এখানে চোখ রাখি, এখানে চোখ রাখলে রশ্মিটাকে ট্রেস করলে মনে হবে রশ্মিটা এরকম কোনো একটা জায়গা থেকে আসছে, মনে হবে রশ্মিটা দর্পণের পেছনে ওই জায়গা থেকে আসছে। আমরা যখন আয়নায় নিজেদের ছবি দেখি, তো আমাদের ছবিটা দেখতে পাই, মনে হচ্ছে না আমাদেরকে আয়নার পেছনে দেখতে পাচ্ছি, এখানেও সেই রশ্মিটাকে মনে হবে আয়নার পেছনে কোনো জায়গা থেকে আসছে। এর ক্ষেত্রে কী হবে? এর ক্ষেত্রে এই জায়গায় যদি চোখ রাখা যায়, এই জায়গায় চোখ রাখলে মনে হবে রশ্মিটা তার মানে এখানে কোনো জায়গা থেকে আসছে। এই যে কাল্পনিকভাবে রশ্মিটা মিলিত হলো, কাল্পনিকভাবে মিলিত হলে এই জায়গায় একটা কাল্পনিক প্রতিবিম্ব পাওয়া যাবে। এই কাল্পনিক প্রতিবিম্বটা প্রকৃতি কী হবে? হবে হচ্ছে অসৎ, কারণ কাল্পনিক, বারবার বললাম, বাস্তবে দেখো রশ্মি মিলিত হয়নি, পেছনে এখানে কাল্পনিকভাবে মিলিত করা হয়েছে, তাহলে এটা হচ্ছে অসৎবিম্ব। আচ্ছা, আরেকটা কি প্রকৃতি? তিনটে বলেছিলাম, তাহলে অসৎবিম্ব, আরেকটা হচ্ছে সমশীর্ষ, এটা সোজা হয়েছে, আর বিবর্ধিত অর্থাৎ বড় হয়েছে, ঠিক আছে? তাহলে এই ছবিটা কখন হবে? যখন কোনো বস্তুকে মেরু এবং ফোকাসের মধ্যে রাখা হবে। অবতল দর্পণের ছবি সবকটা শেষ হয়ে গেল, মাঝখানে আরও একটা দুটো ছবি থাকতে পারে, তো সেটা আমি ইচ্ছা করেই করাইনি, সহায়িকার মধ্যেও তোমরা পেয়ে যাবে, একটা ভিডিওর মধ্যে বেশি জিনিস দেবো না। তো যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাও, আমি আবার ভিডিও বানাবো, এটার কোনো অসুবিধা নেই, আলো ডেডিকেটেড আমি পার্ট করে ভিডিও দেবো। ওকে, তো চলো এবার করবো উত্তল দর্পণ। এবার উত্তল দর্পণের ছবিটা কিন্তু একটু অন্যরকম। কীরকম? উত্তল দর্পণ এরকম দেখতে, উত্তল দর্পণের এই অংশটা, ভেতরের অংশটা প্রতিফলক তল নয়, ওর বাইরের অংশটা প্রতিফলক তল, এইভাবে এঁকে দিলাম। ওকে, এইবার এর ফোকাস বক্রতা কেন্দ্র সব এই সাইডে অবস্থিত, এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র ধরে নিলাম। যেখানেই আমি বস্তুকে বসাই না কেন, বস্তু থেকে বেরোনো রশ্মি, উপাক্ষীয় রশ্মি এরকম যাবে, গিয়ে এমনভাবে প্রতিফলিত হবে। অবতল দর্পণ যেরকম কী করে, অবতল দর্পণ রশ্মিটাকে প্রধানক্ষের উপরে মিলিত করে বাস্তবে, রাইট? এইভাবে যায় রশ্মিটা। কিন্তু উত্তল দর্পণ এমনভাবে রশ্মিটাকে প্রতিফলিত করে যেন মনে হবে ফোকাস থেকে বেরোচ্ছে, রশ্মিটা এইভাবে যাবে, যেন এখানে চোখ রাখলে মনে হয় যে রশ্মিটা এই ফোকাস থেকেই বেরিয়ে আসছে। এইভাবে উত্তল দর্পণ প্রতিফলিত করে। আচ্ছা, তো আমার চারটে রে ট্রেসিংয়ের মধ্যে এখানে একটা আঁকলাম, আরেকটা আঁকবো হচ্ছে বক্রতা কেন্দ্র বরাবর, যেটা এই যে বক্রতা কেন্দ্র বরাবর। তো যদি বক্রতা কেন্দ্র বরাবর একটা কাল্পনিক রশ্মি এখানে আমি আঁকলাম, তো বক্রতা কেন্দ্র বরাবর এই রশ্মিটা যদি যায়, গোলকের ভেতরে যাওয়া হয়, বাইরেও সেই একই হবে, বক্রতা কেন্দ্র বরাবর রশ্মি গেলে আবার সেই পথে ফিরে আসে। তাহলে এই পথে রশ্মিটা যাচ্ছে, গিয়ে দর্পণের উপরে আপতিত হচ্ছে, আবার ওই পয়েন্ট থেকে ফিরে আসছে, অর্থাৎ এখান থেকে কি পেছনে এদিকে চলে যাবে রশ্মিটা, রাইট? কিন্তু রশ্মির গতিপথটাকে যদি আমি ডটেড লাইন দিয়ে অনুসরণ করি এইভাবে, তাহলে দেখো এই কাল্পনিক এই লাইনটা আর কাল্পনিক এই লাইনটা এই জায়গায়, এখানে একটা জায়গায় ছেদ করেছে, রাইট? আর যখনই কাল্পনিকভাবে ছেদ করে, সেখানে একটা কি বিম্ব পাই আমরা? অসৎ বিম্ব পাই। তাহলে এই জায়গাটা একটা কাল্পনিক প্রতিবিম্ব উৎপন্ন হবে, যে বিম্বটা হবে অসৎবিম্ব। জেনারেলি আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে এই লাস্ট কন্ডিশনে কিন্তু অসৎবিম্ব তৈরি হয়েছিল, আর বাকিগুলো কিন্তু সবকটা সৎবিম্ব ছিল, এগুলো সবকটা মিলিত হয়েছিল আর সৎবিম্ব ছিল, রাইট? উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি যেভাবেই আঁকো না কেন, বা বস্তুকে কাছে দূরে যেখানেই টানো না কেন, সবসময় অসৎ বিম্বই তৈরি হবে। তাহলে উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? 1 নাম্বার অসৎ, 2 নাম্বার হচ্ছে এটা সমশীর্ষ। দেখো এই বস্তুর মাথা এদিকে, প্রতিবিম্বরও মাথা এদিকে, তাহলে এটা সমশীর্ষ। আর বড় না ছোট হবে? দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ছোট, অর্থাৎ খর্বকায়। তার মানে অসৎ সমশীর্ষ খর্বকায়। এখানে একটা মজাদার জিনিস যেটা মনে রাখার মতো, খেয়াল করে দেখবে, যেখানে যেখানে অসৎবিম্ব হবে সবসময় ওটা সমশীর্ষ হয়। দেখো এটা অসৎবিম্ব সমশীর্ষ, অবতল দর্পণের ক্ষেত্রে যখন হয়েছিল অসৎবিম্ব তখনও সমশীর্ষই ছিল, আর সৎবিম্ব যতগুলো হয়েছিল সেগুলো সবকটা উল্টো। সৎবিম্ব মানেই দেখো উল্টো তৈরি হয়েছে সবসময়, এটা মনে রাখতে হবে। এবার আমরা করবো R=2F। R=2F দর্পণের জন্য, অবতল দর্পণের জন্য এই প্রমাণটা করে নেব। আচ্ছা, প্রথমে একটা ছবি আঁকবো, এরকম প্রধান অক্ষ চলে গেল, রশ্মি আসলো, দর্পণে আপতিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল,
রাইট। আচ্ছা নামকরণগুলো করে নিই, এটা দিলাম এইচ। আচ্ছা এবার যেটা করবো খেয়াল করে দেখো, এই ছবিটা তোমরা আঁকলে, আঁকার পর এখানে সি আর বি বিন্দু মিলিয়ে দিতে হবে। তাহলে সি আর বি বিন্দু আমি এখানে কাল্পনিকভাবে একটু মিলিয়ে দিলাম, ঠিক আছে। খেয়াল করে দেখো এ রশ্মি এসে বি বিন্দুতে আপতিত হয়েছে, তাহলে বিটা হচ্ছে একটা আপতন বিন্দু। ওকে, বি থেকে প্রতিফলিত হয়ে এইচে চলে এসছে, তাহলে অবশ্যই এটা যদি আপতন কোণ হয় এটা তাহলে প্রতিফলন কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এটা আই হলে তাহলে এটাও আই হবে, অর্থাৎ কোণ এবিসি আর কোণ সিবিএফ এই দুটোই কিন্তু আমাদের আই হচ্ছে। ভালো কথা। আচ্ছা এবি হচ্ছে উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি সবসময় প্রধান অক্ষের সমান্তরাল হয়, তাহলে এখানে এবি আর ইজি এরা দুটো পরস্পর সমান্তরাল, তার মাঝখানে দেখো বিসি কি হচ্ছে, ভেদক হচ্ছে বা ছেদক হচ্ছে। তাহলে যদি এরকম দুটো সমান্তরাল রশ্মিতে এরকম একটা ছেদক থাকে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সবসময় সমান হয়, এদেরকে বলি আমরা একান্তর কোণ। তাহলে খেয়াল করে দেখো ছেদকের এই অ্যাঙ্গেলটা আর এখানের এই অ্যাঙ্গেলটা এরা দুটো কি একান্তর কোণ হবে, অর্থাৎ সমান হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও হয়ে যাবে আই। এখানেও আমাদের প্রমাণের অর্ধেক মোটামুটি কমপ্লিট। চলো এবার নেক্সট কি হবে, সিবিএফটাকে নেব, ত্রিভুজ সিবিএফটাকে নেব। আমরা এখন দেখো ক্লকওয়াইজ নামকরণ করছি, তো তার মানে তুমি যে কোনো একটা কনভেনশন ফলো করলে ওইভাবেই নামকরণ করবে। সিবিএফ করেছি মানে ক্লকওয়াইজ নামকরণ করছি, তাহলে কোণের নামটা ওইভাবে করবো আমরা। তাহলে এক্ষেত্রে নাম হবে হচ্ছে এফসিবি, এফসিবি ইকুয়ালস টু কোণ সিবিএফ, রাইট। এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল, তাহলে এই ত্রিভুজের জন্য এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে এটা কী হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। সমদ্বিবাহু ত্রিভুজে কী হয়, দুটো বাহু সমান হয়, তাহলে সুতরাং সিএফ ইকুয়ালস টু কী হবে এখানটাকে এফবি, তাহলে সিএফ ইকুয়ালস টু হয়ে গেল এফবি, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান। আচ্ছা এইবার নেক্সট হচ্ছে এই যে দর্পণগুলো আমরা কি বলেছিলাম ক্ষুদ্র উন্মেষযুক্ত, অর্থাৎ 10 ডিগ্রি থেকে কম উন্মেষযুক্ত। যখন 10 ডিগ্রি থেকে কম উন্মেষযুক্ত হবে তখন এই বি বিন্দু আর পি বিন্দু হবে খুব কাছাকাছি। বি বিন্দু আর পি বিন্দু যদি কাছাকাছি হয় তাহলে খেয়াল করে দেখবে এইটা আর এইটা এরা দুটো কিন্তু পরস্পর সমান হবে, অর্থাৎ এফ বি আর এফ পি দেখো খুব ক্লোজলি দেখবে সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে এফ বি ইকুয়ালস টু এফপি। তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের জন্য যদি এফ বি ইকুয়ালস টু এফপি হয়, এখন দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে সিএফ এফবির সমান, আবার এফপিও এফবির সমান। এখানেও এফবি এখানেও এফবি, তাহলে সিএফ আর এফপিও পরস্পর সমান হবে, তাহলে সুতরাং সিএফ ইকুয়ালস টু এফপি লিখে দিতে পারি। তাহলে সিএফ আর এফপি এরা দুটো হয়ে গেল সমান। খেয়াল করে দেখি এখানে আমি যদি সিপি ইকুয়ালস টু লিখি, সিপি হচ্ছে এই পুরো এই অংশটা, এটি ইকুয়ালস টু লেখা যায় সিএফ প্লাস এফপি। ছবি দেখো, ছবি দেখো, ছবিতে দেখো সিএফ এইটুকু এফপি এইটুকু, তাহলে পুরোটা মিলে হয়ে যাচ্ছে সিপি। আচ্ছা সিপি যে পুরো অংশটা এটাকে বলে বক্রতা ব্যাসার্ধ। আর কেন বলে বক্রতা ব্যাসার্ধ, এই পুরো গোলকটার কেন্দ্র যদি সি হয় তাহলে সিপি কী হবে ব্যাসার্ধ, সেই জন্য ব্যাসার্ধ আর বসে গেল। আচ্ছা এই যে সিএফ আর এফপি, সিএফ আর এফপি এরা দুটো কি পরস্পর সমান, একটু আগে আমরা পেয়েছি। তার মধ্যে এফপি অংশটাকে বলে ফোকাস দূরত্ব, দর্পণের মেরু থেকে এফ পর্যন্ত দূরত্বকে বলে ফোকাস দূরত্ব, তার মানে এফপি হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে সিএফটাও ফোকাস দূরত্ব, কারণ সিএফ ইকুয়ালস টু এফপি। তাহলে এই জায়গাটায় কী লেখা যায়, ফোকাস দূরত্ব এফ প্লাস ফোকাস দূরত্ব এফ, তাহলে যোগ হয়ে যাবে আর ইজ ইকুয়াল টু 2f। অনেক শর্টে করালাম, অনেক দ্রুত করালাম, হয়তো বুঝতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানাও। আমি ডেডিকেটেড আলোর ভিডিও দেবো, আমি একটু আগেও বললাম, বারবার বলছি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওগুলো বানাচ্ছি তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, দরকার হলে ভিডিওটি বারবার দেখে নিও। তো উত্তল দর্পণের জন্য প্রমাণটা আমি আলাদা করে করালাম না, ওটা তোমরা বইতে দেখলে আশা করি বুঝতে পারবে, অলমোস্ট সেম, শুধু ছবিটা একটু অন্যরকম হবে। না বুঝতে পারলে আমাকে জানিও, আমি আবার ভিডিও করে তোমাদেরকে দেবো। নেক্সট করাবো আমাদের আলোর প্রতিসরণ। প্রতিসরণটা কীভাবে হয়, আগে এঁকেছিলাম এরকম করে একটা প্রতিফলক তল, মানে একটা তল যেটার উপরে রিফ্লেক্ট করছে আলো, এবার রিফ্লেক্ট করবে না, এবার আলো সরাসরি ওই মাধ্যমে ঢুকে যাবে। যেরকম তুমি যদি এক গ্লাস জল নাও তাহলে আলোটা জলের উপরে পড়ে সেখান থেকে তো জলের ভিতরে এন্টার করে, এইটা হচ্ছে ওই জল আর বায়ুর যে মাঝখানের তলটা, এটা হচ্ছে সেই তলটা, ঠিক আছে, এটাকে বলে একটা প্রতিসারক তল। এইবার এই প্রতিসারক তলে আমি একটা অভিলম্ব আঁকলাম, এইটাকে ধরে নিলাম আপতন বিন্দু, অর্থাৎ ওই জায়গায় আলোকরশ্মিটা আপতিত হবে। যদি আলোকরশ্মি এসে এইভাবে আপতিত হয় তাহলে আলোকরশ্মির যাওয়ার কথা ছিল এরকম সোজা, এরকম, কারণ আলোকরশ্মি তো সবসময় সোজা পথে যায়। তো সেক্ষেত্রে আলোকরশ্মি আইদার এদিকে আর ওদিকে বেঁকে যায়, হয় এদিকে বেঁকে যাবে, নয় এদিকে এরকম বেঁকে যাবে, এই দুটোর মধ্যে একটা ঘটনা ঘটবে, এই দুটোকেই বলে প্রতিসরণ। কোন দিকে বাঁকবে কী করে বুঝবো, যদি এটা লঘু মাধ্যম হয়, উপরেরটা লঘু মাধ্যম, নিচেরটা যদি ঘন মাধ্যম হয়, সেক্ষেত্রে সবসময় রশ্মিটাকে অভিলম্বের দিকে সরে আসে। লঘু থেকে ঘনতে যাওয়ার জন্য, লঘু মানে উপরের মাধ্যমটা লঘু মাধ্যম, নিচেরটা ঘন মাধ্যম, তাহলে লঘু থেকে ঘনতে যাওয়ার সময় কী হয়, আলোকরশ্মি অরিজিনাল পথ থেকে অভিলম্বের দিকে সরে আসে। অভিলম্ব কোনটা, এটা, এই অভিলম্বের দিকে আলোকরশ্মিটা সরে আসে। যদি ঘন থেকে লঘুতে যায় তার মানে আলোকরশ্মি যদি এইভাবে যায় ঘন থেকে লঘুতে, ঘন থেকে লঘুতে গেলে আলোকরশ্মি বেরোনোর কথা কোন দিকে, এইভাবে সোজা চলে যাওয়ার কথা, কিন্তু যাবে না। লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে সরে আসলে ঘন থেকে লঘুতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। অভিলম্ব কোনটা, এটা,
তাহলে আলোকরশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া মানে কোন দিকে যাওয়া? এদিকে যাওয়া। তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মিটা এদিকে যাবে, এটাই হচ্ছে ফান্ডা। আচ্ছা, নেক্সট আমরা বুঝবো স্নেলের সূত্র। স্নেলের সূত্র কি বলছে? বলছে যদি কোনো আলোকরশ্মি এসে কোনো মাধ্যমে, কোনো প্রতিসারক মাধ্যমে প্রবেশ করে, সেক্ষেত্রে এইটাকে বলছি আমরা আপতন কোণ, আর এইটাকে বলছি আমরা প্রতিসরণ কোণ। অভিলম্বের সাপেক্ষে এটা আপতন কোণ, অভিলম্বের সাপেক্ষে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর অরিজিনাল যে গতিপথটা তার সাপেক্ষে যত কোণে বেঁকেছে সেটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ বা বিচ্যুতি কোণ, ডেল্টা। ঠিক আছে, তাহলে স্নেলের সূত্র কি বলছে? স্নেলের সূত্র বলছে যে যদি আপতন কোণ আই হয় আর প্রতিসরণ কোণ যদি আর হয়, আর এটা যদি 1 নম্বর মাধ্যম হয়, এটা যদি 2 নম্বর মাধ্যম হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে সাইন আই বাই সাইন আর। এটা হচ্ছে স্নেলের সূত্রের গাণিতিক রূপ। এবার ভাষায় বলি জিনিসটা উনি কি বলছেন? কোনো মনোক্রোম্যাটিক লাইট, অর্থাৎ কোনো একবর্ণী আলোকরশ্মি, কোনো নির্দিষ্ট আলোকরশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে ধ্রুবক। আবার বলি, কোনো নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে ধ্রুবক। এই জিনিসটা হচ্ছে আমাদের স্নেলের সূত্র। এই সাইন আই জিনিসটা কি? এক্ষেত্রে সাইন হচ্ছে একটা অপারেটর। এই সাইনের পাশে যদি 30 ডিগ্রি বসে, অ্যান্সার আসবে হাফ। যদি সাইনের পাশে 60 ডিগ্রি বসে, অ্যান্সার আসবে √3/2। এরকম করে করে ভ্যালু, মানে আমরা একটা অ্যাঙ্গেল দিলে সাইন আমাদেরকে একটা রেজাল্ট দেয়। এর ডিটেলসটা তোমরা ম্যাথের ত্রিকোণমিতিতে পেয়ে যাবে। তো আমাদের ফিজিক্সে এই জিনিসগুলো নিয়ে আমি এখন বলে সময় নষ্ট করবো না। যদি আমি ডেডিকেটেড ভিডিও দিই তার মধ্যে এগুলো থাকবে। শুধু এইটুকু মনে রাখো, সাইনের পাশে যে ভ্যালু বসাবে সেই অনুযায়ী সাইন তোমাকে একটা অ্যান্সার দেবে। যদি সাইনের পাশে 0 ডিগ্রি বসাও, সেক্ষেত্রে অ্যান্সার 0 হবে। সাইনের পাশে যদি 30 ডিগ্রি তো বলে দিলাম, সাইন 0-র ভ্যালু 0, সাইন 30-র ভ্যালু হাফ। সাইন 45 যদি হয়, সাইন 45 হচ্ছে 1/√2। আচ্ছা, সাইন 60 হয়ে গেল। যদি সাইন 90 হয়, সাইন 90 ডিগ্রি হলে অ্যান্সার হবে 1। তোমার এই 5টা ভ্যালু মুখস্থ রাখলেই চলবে, এর মধ্যে থেকেই তোমাকে পরীক্ষায় দেবে, কোনো অসুবিধা নেই। যদি এর বাইরে দেয় তার ভ্যালু তোমাকে আলাদা করে পরীক্ষক দিয়ে দেবে প্রশ্নের মধ্যে, তাই কোনো টেনশন নেই। এই কটা ভ্যালু তোমরা মুখস্থ রাখলেই হবে। তোমাকে কি অঙ্ক দেবে? তোমাকে হয়তো এই আই আর এর ভ্যালু তোমাকে বলে দিয়ে মিউ নির্ণয় করতে বলবে, অর্থাৎ এই প্রতিসরাঙ্কের ভ্যালুটা নির্ণয় করতে বলবে, এক মাধ্যমের সাপেক্ষে 2 মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, স্নেলের সূত্র, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় না? স্নেলের সূত্র আমরা শিখলাম, স্নেলের সূত্র শুধুমাত্র পার্টিকুলার একটা ক্ষেত্রে প্রযোজ্য হয় না, যখন আলোকরশ্মি কোনো মাধ্যমে এইভাবে লম্বভাবে পড়ে। এইভাবে লম্বভাবে পড়লে এরকম সোজা চলে যাচ্ছে, সেক্ষেত্রে আলোকরশ্মির কোনো চ্যুতি হচ্ছে না, এই সময় স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। কেন হয় না? কারণ এখানে যদি আমি অভিলম্ব আঁকি, এই দেখো একটা যদি অভিলম্ব আঁকি, তাহলে আলোকরশ্মির আপতন কোণ কত হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। অনেকের মনে হয় কি এটা তো 90 ডিগ্রি, হ্যাঁ এটা 90 ডিগ্রি, কিন্তু এটা আপতন কোণ নয়। আপতন কোণ আমরা কার সাপেক্ষে হিসেব করি? অভিলম্বের সাপেক্ষে। দেখো এটা অভিলম্ব আর এটা হচ্ছে আপতিত রশ্মি, এইটা হচ্ছে আপতন কোণ। তাহলে এক্ষেত্রে এই অভিলম্বের সাপেক্ষে রশ্মি কত ডিগ্রি কোণে পড়ছে? দুটো তো একই দিকে যাচ্ছে, তার মানে আপতন কোণের মান 0 ডিগ্রি। আচ্ছা, প্রতিসরণ কোণ ওই অভিলম্বের সাপেক্ষে কত? 0 ডিগ্রি। তাহলে এখানে সাইন আই এর জায়গায় কত হচ্ছে? সাইন 0, এখানেও সাইন 0। সাইন 0-র ভ্যালু কত পড়েছি আমরা একটু আগে? 0। তাহলে উপরেও 0, নিচেও 0। 0/0 মানে কত? 0/0 মানে হচ্ছে অসংজ্ঞাত, অর্থাৎ আমরা নির্ণয় করতে পারি না। অনেকে এটাকে ইনফিনিটিও বলে, ইনফিনিটিও বলা যায়, অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান দেখো অসংজ্ঞাত বা ইনফিনিটি চলে আসছে, তাই বলা হয় লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। স্নেলের সূত্রের পরে আমরা চলে যাবো আয়তাকার কাচের স্ল্যাবে আলোকরশ্মির চ্যুতি ঘটে না তার প্রমাণে। ধরো এটা একটা আয়তাকার কাচের স্ল্যাব, এই আয়তাকার কাচের স্ল্যাবে আলোকরশ্মি এসে আপতিত হলো। তাহলে আলোকরশ্মি এসে আপতিত হলে আলোকরশ্মি সোজা এই পথে চলে যাওয়ার কথা, কিন্তু এখানে একটা অভিলম্ব আঁকলে দেখা যাবে আলোকরশ্মি এরকম বেঁকে যাবে, অভিলম্বের দিকে সরে আসবে। এখানে আরেকটা অভিলম্ব যদি আঁকি, দেখা যাবে এটা 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যম, অর্থাৎ ঘন মাধ্যমে আসার সময় আলোকরশ্মি এদিকে বেঁকে এসছে যেরকম, আবার ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মি আবার বিপরীত দিকে বাঁকবে। ভালো করে বোঝো, ধরে নিচ্ছি এটা আয়তাকার কাচের স্ল্যাব, তো তাহলে এই আয়তাকার কাচের স্ল্যাবের এটা তো কাঁচ, অর্থাৎ এটা ঘন মাধ্যম, উপরে কি আছে? বায়ু, অর্থাৎ লঘু মাধ্যম, নিচে কি আছে? বায়ু, অর্থাৎ লঘু মাধ্যম। তাহলে এটা 1 নম্বর মাধ্যম, বায়ু মাধ্যম, নিচেও 1 নম্বর মাধ্যম, বায়ু মাধ্যম। বায়ু থেকে কাঁচে আসছে, কাঁচ বেশি ঘন, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার সময় আলোকরশ্মি কী হয়ে যায়? অভিলম্বের দিকে সরে আসে। এই দেখো অভিলম্বের দিকে সরে এসছে, ঠিক আছে। আচ্ছা, যখন ঘন থেকে লঘুতে যায় তখন কোন দিকে যায়? অভিলম্ব থেকে দূরে সরে যায়, আলোকরশ্মি এদিকে বেঁকে যাবে। যাওয়ার কথা ছিল কিন্তু এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এদিকে কিন্তু গেল না। ওকে, এবার এখান থেকে আমার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই যে এই আপতন কোণ I1 আর এই নির্গমন কোণ I2, এরা দুটো সমান। যদি আমি এটা প্রমাণ করতে পারি তাহলেই বুঝতে পারবো আলোকরশ্মি যে কোণে ঢুকেছে সেই কোণেই বেরিয়েছে, অর্থাৎ
একই কোণে ঢুকে একই কোণে বেরোনোর অর্থ হচ্ছে আগের আলোকরশ্মির গতিপথের সাথে এই আলোকরশ্মির গতিপথটা সমান্তরাল। তার মানে কোনোভাবে আলোকরশ্মির চ্যুতি হয়নি বা ও কোনো কোণে আলটিমেটলি বেঁকে যায়নি, এটাই বোঝানোর চেষ্টা চলছে। তাহলে চলো অঙ্কটা করি, বুঝি। এখানে এটাকে ধরে নিলাম R1, এটাকে ধরে নিলাম R2। প্রথম মাধ্যমের জন্য 1μ2 ইকুয়ালস টু কি লেখা যায়? এক মাধ্যম থেকে দুই মাধ্যমে আলো ঢোকার সময় কি হয়েছে? sin I1 বাই sin R1 হয়েছে। আচ্ছা, যখন আমরা দ্বিতীয় মাধ্যম থেকে আবার এক মাধ্যমে এই প্রথম মাধ্যমে ফিরে আসছি, সেক্ষেত্রে আপতন কোণ কত হচ্ছে? এখানে R2 হচ্ছে, এখানে 2μ1 লিখবো। 2μ1 কেন লিখবো? কারণ দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমে ফিরে আসছে আবার, সেক্ষেত্রে আপতন কোণ এখানে কত ধরেছি? R2। ভালো কথা। তাহলে sin R2 উপরে যাবে। দেখো আর নাম দিয়েছি মানে যে এটা প্রতিসরণ কোণ হতে হবে এমন কোনো মানে নেই, এটা আপতন কোণই হচ্ছে। দ্বিতীয় মাধ্যমে এই কোণেই আপতিত হয়েছে, দ্যাট মিনস এটা এখানে আপতন কোণ। আচ্ছা, প্রতিসরণ কোণ হচ্ছে কততে? I2-তে। তাহলে এখানে লিখব sin I2। হয়ে গেল, এই দুটো জিনিস আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যদি 1μ2 হয় ইকুয়ালস টু হয়ে যায় 1/2μ1। এটা মনে রাখবে, 1μ2 আর 2μ1 হচ্ছে পরস্পরের অনন্য। তাহলে এখান থেকে যদি সেটা অ্যাপ্লাই করি তাহলে একটা সম্পর্ক পাই। দেখো, খেয়াল করে দেখো, 1μ2 আর 2μ1 এর যদি উল্টো হয় তাহলে এখান থেকে কি পাবো? sin I1 বাই sin R1 যেটা পাবো তার ঠিক উল্টো হবে এটা। তার মানে অর্থাৎ sin I2 বাই sin R2 হবে। এটাকে উল্টে দিলেই তো দেখো sin I2 বাই R2 আসছে। তাহলে এরা দুটো কি পরস্পর সমান? এটা একটা জিনিস পেয়ে গেলাম। এইবার দেখো, এইবার এই ছবিতে এই যে দুটো অভিলম্ব আঁকা আছে না, এখানে এই অভিলম্ব দুটোর মধ্যে এটা হচ্ছে কি ছেদক একটা। এই R1 আর R2 কোণ দুটো উৎপন্ন করেছে, এটা R1, এটা হচ্ছে R2। তাহলে অভিলম্ব দুটো কি নিশ্চয়ই পরস্পর সমান্তরাল। তাদের মধ্যে যদি ওটা একটা ছেদক হয় তাহলে এই দুটো কি কোণ উৎপন্ন করেছে? একান্তর কোণ। আর একান্তর কোণ কি পরস্পর সমান হয়, অর্থাৎ R1 ইকুয়ালস টু R2। তাই যদি হয়ে থাকে তাহলে sin R1 ইকুয়ালস টু sin R2 হয়ে যাবে। এই দুটো কি কেটে যাবে, তাই চলে আসবে sin I1 ইকুয়ালস টু sin I2। সেখান থেকে চলে আসলো I1 ইকুয়ালস টু I2। ডান। অর্থাৎ আপতন কোণ ইকুয়ালস টু নির্গমন কোণ। আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয়ে গেলেই প্রমাণিত হয়ে গেল যে আয়তাকার কাচের স্ল্যাবে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে। পার্শ্ব সরণ মানে কি? আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই পথে, তার জায়গায় সরে এসছে, এই দিকটায় সরে এসছে, সরে এখন এই পথে যাবে। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট টপিক করবো এবার হচ্ছে প্রিজমের প্রমাণ। প্রিজমের প্রমাণটা কি আছে? এই হচ্ছে একটা আমাদের প্রিজম। এই প্রিজমের মধ্যে এইটা হচ্ছে প্রিজমের কোণ এ ধরে নেব, প্রিজমের প্রতিসারক কোণ এ ধরে নেব। আচ্ছা, একটা রশ্মি গেল, একটা রশ্মি গিয়ে এখান থেকে গিয়ে এইভাবে যাবে। এখানে আমরা একটা অভিলম্ব আঁকবো। অভিলম্বটা যদিও আগে আঁকা উচিত ছিল, অভিলম্বটা সবসময় আগে এঁকে নেবে। আচ্ছা, তোমাদের এক্ষেত্রে একটা খুব ভুল হয়, সেটা আমি বলে দিচ্ছি। এই অ্যাঙ্গেলটা দেখবে 90 ডিগ্রি যেন হয়, চালা দিয়ে বা অন্য কিছু করে দেখবে আঁকার সময় যেন 90 ডিগ্রি হয়। তোমরা ছবি আঁকার সময় অনেকে এরকম করে আঁকো, এরকম একটা আঁকো, এরকম একটা আঁকো, এটা কিন্তু মোটেও 90 ডিগ্রি নয় দুটো। তাহলে ছবিটা কিন্তু ভুল, একটু দেখে আঁকবে এটা। আচ্ছা চলো, এখানে কি হচ্ছে দেখি এবার। তাহলে এটা হচ্ছে আপতন কোণ I1, এটা হচ্ছে প্রতিসরণ কোণ R1, এটা আবার আপতন কোণ R2, এটা নির্গমন কোণ I2 বা প্রতিসরণ কোণ বলতে পারো। তাহলে আলোকরশ্মি যখন যাচ্ছিল প্রিজমে আপতিত যদি না হতো তাহলে আলোকরশ্মি কোন দিকে যেত? এরকম করে সোজা এদিকে চলে যেত। কিন্তু আলোকরশ্মি প্রিজমে আপতিত হয়েছে বলে কোন দিকে গেল? এদিকে গেল। তার মানে আলোকরশ্মির এটাকে যদি পেছন দিকে টানি তাহলে বলা যায় না যে আলোকরশ্মি ঠিক এই অ্যাঙ্গেলে ঘুরে গেছে, যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু আলোকরশ্মিটা এইভাবে ঘুরে গেছে এই সাইডটায়। তাহলে এই যে এই সাইডটায় ঘুরে গেল, এটাই হচ্ছে ওর বিচ্যুতি, আলোকরশ্মির বিচ্যুতি। এই জিনিসটাকে আমরা ধরবো ডেল্টা। এটা ডি এর মতো দেখতে, আমি এস এর মতো করে লিখেছি ঠিক, এবার ডি এর মতো দেখতে। এই জিনিসটা হচ্ছে ডেল্টা। তা আমাকে এখান থেকে প্রমাণ করতে হবে এই ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এই যে এ কোণে, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। চলো, এর জন্য মনে রাখতে হবে কী কী জিনিস। প্রথমে নামকরণ করে নিই। ধরো এটা এ দেওয়া আছে, এটা ধরো দিলাম বি। এখানে টোটাল 3টে ছবি নিয়ে কাজ হবে। 3টে ছবি কী কী? প্রথমে এই চতুর্ভুজটা নিয়ে কাজ হবে। দেখতে পাচ্ছ এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি লিখবো। তারপরে কাজ হবে এই ত্রিভুজটা নিয়ে, নিচের এই ত্রিভুজটা নিয়ে, এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ হবে। এর 3টে কোণের সমষ্টি লিখবো আমরা 180 ডিগ্রি। এই দুটো জিনিস লিখে নেবো, দেখবো ওখানে অর্ধেক প্রমাণ আমাদের শেষ। তাহলে চলো স্টার্ট করি। ক্লকওয়াইজ নামকরণ করবো। তাহলে নামকরণটা হবে, প্রথমে আমি কোণ এটা নিয়ে নিলাম উপরের কোণটা, তারপরে এই কোণটা নেবো হচ্ছে AGH প্লাস কোণ AGH প্লাস নিচের কোণটা নেবো তাহলে GHD প্লাস তারপরে নেবো হচ্ছে HDA। এই 4টে কোণের সমষ্টি দেখো 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, যোগ করলে খেয়াল করে দেখো, কোণ এ এর মতো পড়ে থাকবে প্লাস এই যে অ্যাঙ্গেল দুটো, একটা হচ্ছে HDA আর একটা হচ্ছে AGH। HDA আর AGH, এই যে দুটো অ্যাঙ্গেল আমরা নিয়েছি, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু দেখো অভিলম্বের সঙ্গে
অভিলম্বের সঙ্গে করা রয়েছে। এরকম অভিলম্ব যে মিলেছে, তাই এটা তো 90 ডিগ্রি করতে বলেছিলাম, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে দেখো এই অ্যাঙ্গেল দুটো 90 ডিগ্রি হবে, এখানে 90 ডিগ্রি বসিয়ে দেবো, কোণ GHD পড়ে থাকবে, প্লাস এই জায়গাটাও 90 ডিগ্রি বসিয়ে দেবো, 360 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ A প্লাস কোণ GHD কত হয়ে গেল? 180 ডিগ্রি হয়ে গেল। 90 90 180, ও পাশে গিয়ে বিয়োগ হবে 360 থেকে, পড়ে থাকবে 180। চতুর্ভুজের কাজ মিটে গেল। এবার আমরা করবো নিচের এই ত্রিভুজটার কাজ। কোন ত্রিভুজ? ত্রিভুজ DGH। ত্রিভুজ DGH এর মধ্যে কী পাই? ওরও তিনটে কোণের সমষ্টি আমাদেরকে 180 ডিগ্রি করতে হবে। তিনটে কোণ কী আছে দেখো, একটা আছে R1, একটা আছে R2, আর একটা আছে নিচের কোণটা কি? GHD। এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই জিনিসটাও তো 180 ডিগ্রি, চলো বসিয়ে দিই। তাহলে R1 প্লাস R2 প্লাস GHD ইকুয়ালস টু 180 ডিগ্রির জায়গায় কী বসাবো? তাহলে কোণ A প্লাস কোণ GHD। GHD দুপাশ থেকে কেটে যাবে, এখান থেকে পড়ে আর থাকলো R1 প্লাস R2 ইকুয়ালস টু কোণ A। তাহলে R1 প্লাস R2 ইকুয়ালস টু কোণ A। এখানে মোটামুটি তোমাদের 90% প্রমাণ শেষ। চলো এবার নেক্সট কী করবো? নেক্সট করবো হচ্ছে, এটা শুধু মনে রাখতে হবে যে আমার এখনো পর্যন্ত এসছে R1 প্লাস R2 ইকুয়ালস টু কোণ A, এটা এসছে। এইবার খেয়াল করো, এই যে চ্যুতিটা আছে, এই যে চ্যুতি কোণটা আছে ডেল্টা ইকুয়ালস টু লিখবো। তাহলে ডেল্টা ইকুয়ালস টু লেখার জন্য দেখো একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের এই বহিঃকোণ যেটা হবে সেটা হচ্ছে অন্তস্থ দুটো কোণের সমষ্টির সমান হবে। এই কোণটা যদি x হয়, কোণটা যদি y হয়, তাহলে এটা হবে x প্লাস y, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে খেয়াল করো এখানে এই দুটো কোণ কোনটা আছে? এই অ্যাঙ্গেলটা আছে, আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আছে। এই অ্যাঙ্গেলটা যেটার নাম হচ্ছে ধরো KDG। তাহলে অ্যাঙ্গেল KDG নয়, আমি এটা ক্লকওয়াইজ যদি করি তাহলে নামকরণ হয়ে যাবে হচ্ছে GDK। তাহলে অ্যাঙ্গেল GDK প্লাস অ্যাঙ্গেল KGD। এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে তাহলে আমাদের ডেল্টা। এবার GDK এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে I1 মাইনাস R1। এটার মান I1 মাইনাস R1, আর এটার ভ্যালু কত হচ্ছে? I2 মাইনাস R2। চলো এই দুটো যোগ করে দাও, যোগ করে দিলে থাকছে I1 প্লাস I2 মাইনাস R1 মাইনাস R2। তাহলে I1 প্লাস I2 দিয়ে মাইনাস কমন নিলে দেখো R1 প্লাস R2 আসবে। এবারে R1 প্লাস R2-র ভ্যালু কী হয়? A হয়। তাহলে I1 প্লাস I2 মাইনাস A, ডেল্টা ইকুয়ালস টু চলে আসলো। এটা হচ্ছে আমাদের প্রিজমের প্রমাণ। প্রিজমের প্রমাণ থেকে আরও একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতি ব্যাপারটা কি? যে আমি যে প্রিজমের ছবিটা এঁকেছিলাম, তো এই ছবিতে দেখো রশ্মি যখন এমনভাবে যাবে যে রশ্মিটা প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভূমির সমান্তরাল হবে। এই হচ্ছে প্রিজমের ভূমি। দেখো রশ্মিটা যাওয়ার সময় প্রিজমের ভূমির সমান্তরাল হয়েছে। যদি অন্যভাবে যেত, সাপোজ এরমভাবে রশ্মিটা যেত, তাহলে সেক্ষেত্রে প্রিজমের ভূমির সমান্তরাল হতো না রশ্মিটা, তখন রশ্মি বেরোতেও অন্যভাবে। তো বলা হচ্ছে যে যখন রশ্মিটা এমনভাবে যাবে, অর্থাৎ আপতন কোণের মান এমন হবে, এটা হচ্ছে স্মাইলি হয়ে গেছে I1। তাহলে আপতন কোণের মান এমন হবে যার জন্য রশ্মিটা যাওয়ার সময় প্রিজমের ভূমির সমান্তরাল হবে। সেক্ষেত্রে দেখা যাবে এই নির্গমন কোণ যদি I2 হয়, তাহলে I1 ইকুয়ালস টু I2 হবে। অর্থাৎ আপতন কোণ আর নির্গমন কোণ সমান হলে কি হয়ে যাচ্ছে? প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ হয়ে যাচ্ছে ভূমির সমান্তরাল। এখান থেকে শর্ট কোশ্চেন আসে যে প্রিজমের মধ্যে রশ্মির গতিপথটা কেমন হয়? হচ্ছে সমান্তরাল। আচ্ছা, সেক্ষেত্রে I1 ইকুয়ালস টু I2 হলে এই যে ডেল্টা ইকুয়ালস টু আমরা I1 প্লাস I2 মাইনাস A যে এই প্রমাণটা একটু আগে করলাম, I1 ইকুয়ালস টু I2 অর্থাৎ আপতন কোণ আর প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ যদি দুটো সমান হয়ে যায়, দুটোকেই আমি I ধরতে পারি, দুটোই সেম হয়ে গেল I। তাহলে এখানে আমি দুটো জায়গায় I বসিয়ে দিলে কি হয়ে যাবে? I প্লাস I মাইনাস A। সেক্ষেত্রে হয়ে যাবে ডেল্টা ইকুয়ালস টু 2I মাইনাস A। এটা হচ্ছে ন্যূনতম চ্যুতির জন্য প্রিজমের মধ্যে আলোর চ্যুতির রাশিমালা। আর ন্যূনতম চ্যুতির গ্রাফ আসে, গ্রাফটা দেখতে কেমন হয়? যদি এখানে ডেল্টা বোঝানো হয় আর এদিকে যদি I1 বোঝানো হয়, তাহলে আপতন কোণের মান যত বাড়াবে চ্যুতির মান তত কমবে। তাহলে আপতন কোণের কম মানের জন্য চ্যুতির মান বেশি হয়। যত তুমি আপতন কোণের মান বৃদ্ধি করছো তত চ্যুতির মান তখন নিচে নামছে, তাহলে সেজন্য কমতে কমতে একটা মিনিমাম জায়গায় আসে, তারপরে আবার চ্যুতির মান বাড়তে থাকে। এটা হচ্ছে I ডেল্টার লেখচিত্র। ঠিক আছে? তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ন্যূনতম চ্যুতি। এই পয়েন্টে দেখো ডেল্টার মানটা, এই যে ডেল্টা তো আমরা y অক্ষ বরাবর বোঝাচ্ছি, এই জায়গাটা দেখো ডেল্টার মানটা সব থেকে কম। এটাকে বলা হচ্ছে ন্যূনতম চ্যুতির অবস্থান। এটাকে বলে ডেল্টা মিনিমাম। এই যে সূত্রটা করেছি এখানেও ডেল্টা হচ্ছে মিনিমাম, ডেল্টা M লেখা হয় হচ্ছে না। ঠিক আছে? ওকে, যখন ডেল্টা মিনিমাম হয় তখন I1 ইকুয়ালস টু I2 হয়ে যায়। লাস্ট আমরা আঁকবো হচ্ছে লেন্সের ছবি। লেন্সের ছবি কী করে আঁকে? একটা লেন্স, উত্তল লেন্স আঁকি প্রথমে।
এভাবে একটা উত্তল লেন্স আমরা আঁকলাম, তার প্রধান অক্ষ আঁকলাম, আলোক অক্ষ আঁকলাম। লেন্সের মধ্যে ছবি আঁকার নিয়ম হচ্ছে লেন্সের দুটো ফোকাস হয়, এই সাইডে একটা ফোকাস দেবো, এই সাইডে একটা ফোকাস দেবো, এটা বক্রতা কেন্দ্র দেবো, এখানে বক্রতা কেন্দ্র দেবো। এটাকে আমরা যদি এফ বলি তাহলে এটাকে আমরা 2F বলি, তখন তাহলে এটাকে F ড্যাশ বলবো, এটাকে 2F ড্যাশ বলবো। লেন্সে ছবি আঁকার সিস্টেমকে আমরা যেরকম দর্পণের ক্ষেত্রে রে ট্রেসিংয়ে 4টে রশ্মি নিয়েছিলাম, আমরা লেন্সের ক্ষেত্রে রে ট্রেসিংয়ে 2টো রশ্মি নেবো। কীরকম রশ্মি? একটা যেটা সমান্তরালে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, সেটা এই আলোক অক্ষে প্রতিসরণের পর সোজা ফোকাস দিয়ে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এটা গেল প্রথম রশ্মি। আর আরেকটা রশ্মি নেব হচ্ছে ডাইরেক্ট, বস্তু যেখানেই থাকুক না কেন, এই আলোক কেন্দ্র দিয়ে, বস্তুর মাথা আর আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে যাবে। ধরো এখানে বস্তুর মাথাটা রয়েছে, তাহলে বস্তুর মাথা আর আলোক কেন্দ্র সোজা যোগ করে দিলে কী হবে? এরকম করে সোজা চলে যাবে। সোজা হয়নি, স্কেল দিয়ে যদি আঁকি, স্কেল দিয়ে আঁকা খুবই সময় সাপেক্ষ, মেলানো খুব মুশকিল, মানে এরকম যাবে আর কি, এরকম চলে যাবে। তাহলে এখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়েছে। খেয়াল করে দেখো আমরা বস্তুকে কোথায় রেখেছি? রেখেছি এই যে 2F এবং অসীমের মাঝে, ওই পাশে কিচ্ছু নেই মানে অসীম, অসীম এবং 2F এর মাঝে বস্তুকে রাখলে তাহলে দেখো তার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? F ড্যাশ এবং 2F ড্যাশের মাঝে, F ড্যাশ আর 2F ড্যাশের মাঝে। প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? প্রতিবিম্বের প্রকৃতি দেখো সদ, মিলিত হয়েছে মানেই সদ। আচ্ছা, তারপরে হচ্ছে অবশীর্ষ, উল্টো, সদ মানেই অবশীর্ষ হবে। আর তারপরে খর্বকায়, অর্থাৎ বস্তু বড়, প্রতিবিম্ব দেখো ছোট, অর্থাৎ খর্বকায় প্রতিবিম্ব। নেক্সট ছবি আমরা লেন্সের কি আঁকবো? নেক্সট ছবি ধরো লেন্সের আঁকছি, এখানে ধরো ফোকাস, এটা F, এটা 2F। আমি ধরো F আর 2F এর মাঝে বস্তুকে নিচ্ছি। প্রথম ছবি কি বলেছি? প্রথম রশ্মি যাবে সমান্তরালে, সমান্তরালে রশ্মি গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। হ্যাঁ, এবার এখানে মনে রাখার জিনিস হচ্ছে আমি কিন্তু এই ফোকাসগুলো র্যান্ডমলি নিচ্ছি না। আমি যদি এখান থেকে 3 সেমি দূরে এপাশে ফোকাস নিই, তাহলে এখান থেকে 3 সেমি দূরে ওপাশে ফোকাস নিতে হবে। এমন না যে আমি ইচ্ছে মতো এখানে ফোকাস নিয়ে নিলাম এপাশে, আবার ইচ্ছে মতো এখানে ফোকাস নিয়ে নিলাম এপাশে, ওরকম করে হয় না। এপাশে যত দূরে ফোকাস নেবো ওপাশেও তত দূরে ফোকাস নেবো, এপাশে যত দূরে 2F নেবো ওপাশেও তত দূরে 2F নেবো। তো তোমাদের সব থেকে সুবিধা হচ্ছে স্কেল নেবে, স্কেল নিয়ে এই জায়গায় 0 লাগবে, সরি ভুল বললাম। তোমাদের সব থেকে সুবিধা হচ্ছে এই জায়গায় স্কেল নেবে, স্কেল নিয়ে মাঝখানে এই জায়গাটায় 6 সেমিটাকে রাখবে, এই জায়গায় নেবে 3 সেমি, আর এই জায়গায় হচ্ছে থাকবে 0 সেমি, এই জায়গায় 9 সেমি, আর এই জায়গায় 12 সেমি। অর্থাৎ কী হবে? 6 সেমিতে হবে তোমার এই আলোক অক্ষটা, অর্থাৎ লেন্সটাকে রাখবো, লেন্সের এই আলোক কেন্দ্রটাকে এই জায়গায় রাখবো। 3 সেমিতে হয়ে যাবে হচ্ছে F, 0 সেমিতে হয়ে যাবে 2F, 9 সেমিতে হয়ে যাবে F ড্যাশ, আর 12 সেমিতে হয়ে যাবে 2F ড্যাশ। এইভাবে করে আঁকবে, তাহলে তোমার ছবি কখনো ভুল হবে না। ওকে, তোমাদের ছবি আঁকাতে ফিরে আসি। তাহলে দেখো বস্তু হচ্ছে F আর 2F এর মধ্যে, রশ্মি গেল প্রধান অক্ষের সমান্তরাল, প্রতিসরণ হলো, হয়ে চলে গেল ফোকাসের মধ্যে দিয়ে। ওকে, নেক্সট কোনটা দিয়ে যাবে? আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। আলোক কেন্দ্র আর বস্তুর মাথা দিয়ে সোজা এভাবে বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে মিলিত হচ্ছে। তাহলে বস্তু কোথায়? F 2F এর মধ্যে। প্রতিবিম্ব কোথায়? এটা যদি F হয় তাহলে এখানে হয়ে যাবে F ড্যাশ 2F ড্যাশ। তাহলে প্রতিবিম্ব তৈরি হয়েছে 2F ড্যাশ আর অসীমের, অসীম না অসীম, 2F ড্যাশ এবং অসীমের মাঝে। অ্যান্ড প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? সদ, মিলিত হয়েছে তাই সদ। সদ মানেই অবশিষ্য, উল্টো প্রতিবিম্ব। আর বিবর্ধিত প্রতিবিম্ব, এটা দেখো ছোট, আর প্রতিবিম্ব দেখো বড়। এটা একটা আসলো। নেক্সট ছবি কেমন? F 2F, F ড্যাশ 2F ড্যাশ, বস্তুকে রাখছি কোথায়? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। এই ও আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখছি বস্তুকে। প্রথম ছবি কী হবে? এখান থেকে রশ্মি গেল, রশ্মি গিয়ে প্রতিশ্রিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। নেক্সট রশ্মি কোথা দিয়ে যাবে? আলোক কেন্দ্র দিয়ে যাবে। চলো আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিই এইদিকে। তাহলে দেখো এদের গ্যাপটা সেই আবার বাড়ছে, অবতল দর্পণের ওই ছবিটার মতো। তাহলে এক্ষেত্রে এই রশ্মিগুলো কোনোদিনই কিন্তু মিলিত হবে না, এইদিকে চলে যাচ্ছে ও ওদিকে চলে যাচ্ছে। যখন এরকম হবে তখনই আমি এখানে চোখ রাখবো। এখানে চোখ রাখলে রশ্মিটা দেখে মনে হবে যেন এরকম কোনো জায়গা থেকে আসছে। সেমভাবে যখন এখানে চোখ রাখবো তখন কী হবে? রশ্মিটা দেখে মনে হবে যেন এরকম কোনো জায়গা থেকে আসছে। দেখো কাল্পনিকভাবে রশ্মিটা পেছনে মিলিত হলো, তো সেক্ষেত্রে এখানে একটা কাল্পনিক প্রতিবিম্ব পাওয়া যাবে। কাল্পনিক প্রতিবিম্ব অর্থাৎ এটা যদি বলে যে এর অবস্থানটা কোথায়, প্রতিবিম্বের, আচ্ছা বস্তুর অবস্থান কোথায়? ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। প্রতিবিম্বের অবস্থান বলতে হবে লেন্সের যেদিকে বস্তু সেদিকেই হবে প্রতিবিম্বের অবস্থান। আচ্ছা, তার সাথে তোমাকে বলতে হবে প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে অসদ। দেখো মিলিত বাস্তবে হয়নি, বাস্তবে মিলিত হয়নি, আমি কাল্পনিকভাবে মিলিয়েছি, তাহলে এটার প্রকৃতি হবে অসদ। সমশীর্ষ, অসদ মানেই সমশীর্ষ হয়, আর এটা অবভিয়াসলি বিবর্ধিত। দেখো এটা ছোট প্রতিবিম্ব, এটা ছোট প্রতিবিম্ব, এটা হচ্ছে এটা ছোট বস্তু, অ্যান্ড তার প্রতিবিম্ব হচ্ছে বড়, অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব। ডান, এটা গেল হচ্ছে আমাদের লেন্সের ছবি। নেক্সট আমরা করবো একটা অবতল লেন্সের জন্য ছবি আঁকবো। অবতল লেন্সের ছবি কেমন হবে?
এরকম, এটা একটা অবতল লেন্স, অবতল লেন্সের এটা এফ, এটা 2f, এটা এফ, এটা এফ ড্যাশ, এটা 2f ড্যাশ। ওকে, আচ্ছা চলো, তাহলে এক্ষেত্রে আমি বস্তুকে যেখানে খুশি রাখি, যাই আসে না কেন, কারণ উত্তল লেন্সে যেরকম বস্তুকে কী করে, রশ্মিটাকে নেওয়ার পরে ফোকাসের মধ্যে দিয়ে চালান করে, তো অবতল লেন্সের ক্ষেত্রে কেসটা অন্যরকম হয়। অবতল লেন্সের ক্ষেত্রে এমনভাবে রশ্মিটাকে দূরে পাঠিয়ে দেয় যেন মনে হবে ও ফোকাস থেকে বেরিয়ে আসছে, রশ্মিটা মনে হবে ফোকাস থেকে বেরিয়ে আসছে, কিন্তু ফোকাসের দিকে চালনা করবে না, ফোকাস থেকে দূরে পাঠিয়ে দেবে, মনে হবে ফোকাস থেকে বেরিয়ে আসছে। তাহলে এটা গেল আরেকটা রশ্মি। আর আরেকটা রশ্মি কীরকম হবে, আলোককেন্দ্র দিয়ে যাবে, এই যে আলোককেন্দ্র দিয়ে এদিকে চলে গেল রশ্মিটা। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গায় একটা প্রতিবিম্ব কাল্পনিক তৈরি হচ্ছে, এখানে মিলিত হচ্ছে, এইটা হচ্ছে একটা অসৎবিম্ব। তাহলে অবতল লেন্স অসৎবিম্ব গঠন করে। অসৎবিম্বটা কোথায়, কোন দিকে গঠন করে, বলতে হবে যে ফোকাস এবং আলোককেন্দ্রের মাঝে গঠন করে। অবতল লেন্সের প্রতিবিম্বের প্রকৃতি কী হবে, অসৎ, সমশীর্ষ অ্যান্ড খর্বকায়। অসৎ কেন, মিলিত হয়নি বাস্তবে, বাস্তবে মিলিত হয়নি, কাল্পনিকভাবে মিলিয়েছি। আচ্ছা, সমশীর্ষ অবভিয়াসলি অসৎ হলে সমশীর্ষ হবেই। আর খর্বকায় কেন, দেখো বস্তু বড়, প্রতিবিম্ব ছোট, তাই খর্বকায়। তাহলে আশা করি তোমাদের ছবি সব ক্লিয়ার হয়ে গেছে, লেন্স, দর্পণ, প্রিজম অ্যান্ড সব রকমের ছবি। তো এই ভিডিওতে এইটুকুই, এর বেশি আর দেবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, চলো গুড নাইট।